নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি রাত 11টায় সেরা 11। আরজি করে কড়া মুখ্যমন্ত্রী, সাসপেন্ড করলেন 3 আইপিএস অফিসারকে। সাসপেন্ড তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তা। এই 3 জনের বিরুদ্ধেই অভিযোগে সরব হয়েছিলেন অভয়ার মা বাবা। সিচুয়েশনটাকে মিসহ্যান্ডেলিং করা, অফার ফাইন্যান্সিয়াল ওয়ান টাইপ অফ ব্রাইব, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করবো। 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে। আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে, ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবে। প্রধানমন্ত্রীকে আমি প্রণাম জানাই দূর থেকে, বর্তমান মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। বিনীত গোয়েল তো প্রেজেন্ট থেকে আমাদের ওই সেমিনার রুমে ঢুকতে দেয়নি। বিনীত গোয়েলের একটা ফোন বাড়ি দিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা না বলা পর্যন্ত আমাদের মেয়ের মুখটাও দেখতে দেওয়া হয়নি। 3.5 ঘন্টা আমাদের আটকে রাখা হয়েছে। অমানবিক নির্যাতন এই বিনীত গোয়েলের নেতৃত্বে ঘটেছিল, এই জন্য বিনীত গোয়েল শাস্তি পেয়েছে। দেশ জুড়ে ঝড় তুলেছিল আরজি করের ঘটনা। কলকাতার প্রথম সারির এই সরকারি হাসপাতালে নৃশংসভাবে খুন ও ধর্ষণ করা হয় এক চিকিৎসককে। সেই ঘটনার তদন্তে বিচার বিভাগীয় কমিশন তৈরির পথে বাংলার প্রথম বিজেপি সরকার। তার আগে আরও কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আরজি করের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল এমন 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করে দিলেন তিনি। আরজিকর কাণ্ডের সময় কলকাতার পুলিশ কমিশনার ছিলেন বিনীত গোয়েল। তার বিরুদ্ধে তদন্ত ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলেছিলেন নির্যাতিতার মা বাবা। এখন এডিজি আইবি পদে ছিলেন বিনীত গোয়েল, তাকে সাসপেন্ড করা হলো। সাসপেন্ড করা হয়েছে তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে। তার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলেছিল অভয়ের পরিবার। একজন ডিসি তার প্রেস কনফারেন্সের অ্যাটিটিউড এবং ল্যাঙ্গুয়েজ ইন ফ্রন্ট অফ মিডিয়া, উনার যে বক্তব্যের থ্রোয়িং, এটা নারী সমাজ, মাতৃশক্তি এবং অভয়া ইনসিডেন্ট আমাদেরকে নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে, এবং নিশ্চয়ই পশ্চিমবাংলার মান মর্যাদা গরিমা সব নষ্ট হয়েছে। সাসপেন্ড করা হয়েছে তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে। অভয়ের পরিবারের অভিযোগ, তাদের টাকা দিতে চেয়েছিলেন অভিষেক গুপ্তা। সিচুয়েশনটাকে মিসহ্যান্ডেলিং করা, অফার ফাইন্যান্সিয়াল ওয়ান টাইপ অফ ব্রাইব, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। মিসহ্যান্ডেলিং আর পরিবারকে বেআইনিভাবে অর্থ অফার করা। আরজি করের তদন্তে বারবারই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে অভয়ের পরিবার। তথ্য গোপনের অভিযোগ করেছে, তদন্ত ধামাচাপা দেওয়ার অভিযোগ করেছে। 2024-এর 14ই অগস্ট আরজি কর আন্দোলন চলাকালীন রাত দখলের সময় হঠাৎই একদল হামলা চালায় আরজি করের জরুরি বিভাগে। হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে লোকজন। প্রশ্ন ওঠে অপরাধ স্থলের সুরক্ষা নিয়ে। এরপরেই আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জোরদার হয়। কথা রেখেছেন, 3 জন আইপিএস অফিসার সাসপেন্ড হয়েছেন। সবে শুরু, সবে ফাইল খোলা হয়েছে, অনেক অনেক মাথা রয়েছে। সেই রাতে যারা আমার মেয়ের সঙ্গে খাবার খেয়েছিল, না সামনে আসেনি, তাদের আড়াল করে রেখেছেন মমতা ব্যানার্জি। আমাদের কাছে যা তথ্য আছে সব আমরা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদাকে দেব। মুখ্যমন্ত্রী যদি ব্যবস্থা নেন তাহলে সিবিআই কাজ করতে বাধ্য হয়। প্রধানমন্ত্রীকে আমি প্রণাম জানাই দূর থেকে, বর্তমান মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। এই ঘটনাটা আজ থেকে প্রায় 2 বছর আগে যখন আমার মেয়ের সঙ্গে ঘটনা ঘটেছিল তখনই হতে পারতো। তখনকার তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য আরো বেশি করে কোনো ব্যবস্থাই নেন। বিনীত গোয়েল তো প্রেজেন্ট থেকে আমাদের ওই সেমিনার রুমে ঢুকতে দেয়নি। বিনীত গোয়েলের একটা ফোন বাড়ি দিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা না বলা পর্যন্ত আমাদের মেয়ের মুখটাও দেখতে দেওয়া হয়নি। 3.5 ঘন্টা আমাদের আটকে রাখা হয়েছে। অমানবিক নির্যাতন এই বিনীত গোয়েলের নেতৃত্বে ঘটেছিল, এই জন্য বিনীত গোয়েল শাস্তি পেয়েছে। মুখ্যমন্ত্রী তো বলেছেন, প্রথম দিন থেকে বলে আসছেন যে আরজি করের মাটি খুঁড়ে যত অপরাধ আছে সবাইকে বের করবেন, অবশ্যই করবেন।
ভরসা আছে, অবশ্যই আছে। পুলিশ বা রাজ্য সরকারের হাতে তদন্ত ছিল এবং তাতে আপনারা আপত্তি করেছিলেন বলেই তো সিবিআই তদন্ত হয়েছিল। সেই সিবিআই বলল রাজ্য সরকার বা কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে সেই হচ্ছে আসল অপরাধী। কোনো রাজনৈতিক স্লোগানের মাধ্যমে কাউকে কাউকে টার্গেট করে উইশ লিস্ট একটা ফ্রেম করা হচ্ছিল, সেটা যেন আজ সরকারে আসার সুযোগ নিয়ে রাজনৈতিক স্লোগানের প্রশাসনিক মান্যতা, সিবিআইকে অযোগ্য, সিবিআইয়ের তদন্ত অসম্পূর্ণ, এরম একটা ভাবমূর্তি তৈরি করে দিয়ে এটা আইনিভাবে সম্ভব কিনা এটা আইনজ্ঞরা খতিয়ে দেখবেন। মুখ্যমন্ত্রীর এই 3 আইপিএসকে সাসপেন্ড করার মধ্যে জোড়া বার্তা দেখছে রাজনৈতিক মহল। বামেদের অভিযোগ ছিল আরজি করের ঘটনাকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়েছে বিজেপি। নির্যাতিতার মাকে প্রার্থী করেছে, অথচ সিবিআইয়ের তদন্ত বেশি দূর এগোয়নি। 3 আইপিএস এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এই প্রচারকে উড়িয়ে দিল বিজেপি সরকার। 3 আইপিএস কে সাসপেন্ড করার অর্থ এই তথ্য কেন্দ্রীয় সরকারের কাছেও যাবে। এই অফিসারদের সার্ভিস বুকে দাগ লেগে গেল। 3 শীর্ষস্থানীয় পুলিশ কর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী গোটা বাহিনীকে বার্তা দিলেন, আইন মেনে কাজ না করলে কাউকে রেয়াত করা হবে না। 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে। আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবে। নিউজ 18 বাংলা। বিধানসভায় বিরোধীদের বাক স্বাধীনতা সৌজন্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি দিলেন শর্তাধীন আশ্বাস, ভোট পরবর্তী অশান্তিতে কেউ ঘরছাড়া হলে বাড়ি ফেরানো হবে, তবে 21-এর ভোট পরবর্তী অশান্তির সঙ্গে জড়িত থাকলে তাকে রেয়াত করা হবে না। বিরোধীদের আশ্বস্ত করতে চাই, হাউস বিলংস টু অপোজিশন। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার, সেই সরকারের আমলে বিধানসভার প্রথম অধিবেশন। সেই অধিবেশনেই বিরোধীদের বাক স্বাধীনতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা চাই একটি নতুন যুগের সূচনা। আমরা কনস্ট্রাকটিভ অপোজিশন চাই। আমরা চাই না কোনো বিধায়ক শারীরিকভাবে নিগৃহীত হয়ে কোনো হসপিটালে বা ডাক্তারের কাছে যাক, এটা মারামারি করার জায়গা নয়। বিরোধীদের আশ্বস্ত করতে চাই, হাউস বিলংস টু অপোজিশন। সংখ্যায় আপনারা অনেক কম হলেও আমরা 50-50 যে ভাগ আছে, আপনাদের বেশি করে বলার সুযোগ যাতে অধ্যক্ষ দেন সরকার এবং সরকারি দলের, সেই ব্যবস্থা থাকবে। শুক্রবার অধিবেশনের শুরুর দিকে বলতে ওঠেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। ভোট পরবর্তী অশান্তির অভিযোগ তোলেন তিনি। আজকে আমাদের অসংখ্য মানুষের বাড়ি ছাড়া, অসংখ্য মানুষের বাড়ি ভেঙে পড়েছে। প্রতিবাদ জানাতে শুরু করেন বিজেপির বিধায়করা। মাননীয় সদস্যরা, আমি আপনাদের বলছি, আজকে ওনারা এজেন্ডার বাইরে গিয়ে বলছেন, আপনারা শুনুন, বাধা দেবেন না, ঠিক যথাসময়ে উত্তর সরকার দিয়ে দেবে। মুখ্যমন্ত্রীর বার্তার পর ফের বলতে ওঠেন বিরোধী দলনেতা। আজকে বলা হয়েছিল ভয় চলে যাবে, ভরসা আসবে। আজকে ভরসা নেই, কিন্তু ভয় 4 গুণ বেড়ে গেছে। বহু মানুষ ঘরছাড়া হয়ে আছে। আজকে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আজকে আপনারা সেই ব্যবস্থা করুন যাতে করে ভরসা ফিরে আসে, মানুষ তার নিজের বাড়িতে ফিরতে পারে। বিরোধী দলনেতাকে বলতে দেওয়া হয়, তার বক্তব্য শোনেন মুখ্যমন্ত্রী, তারপর বলতে ওঠেন। যদি কেউ ঘর ছাড়া থাকে, আপনি মাননীয় ডিজিপির কাছে তালিকা দেবেন, কিন্তু শর্ত একটাই, ওই ব্যক্তির বিরুদ্ধে 2021 সালে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের যে 12,500 এফআইআর হয়েছিল তার কোনো অভিযোগ নেই। একদম পরিষ্কার শর্ত, আপনি তালিকা দেবেন। তার মধ্যে যদি সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের বিরুদ্ধে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর যদি 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ থাকে, তাকে সরাসরি জেলে যেতে হবে।
2021-এ তৃণমূলের জয়ের পর ভোট পরবর্তী অশান্তিতে রক্তাক্ত হয়েছিল বাংলার নানা প্রান্ত। সবথেকে বেশি অভিযোগ ওঠে কোচবিহার, বীরভূম, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে। সারা নানুরের এবং বীরভূমের একাধিক জেলায়, আমার ময়ূরেশ্বরের বিভিন্ন এলাকাতেও যেভাবে পোস্টপোল ভায়োলেন্সের শিকার হয়েছিল, আমাদের ছেলেরা ঘর ছাড়া হয়েছিল, সে অবর্ণনীয় অত্যাচার এবং অমানবিক এবং হিংসা সেই সময় যারা যে সন্ত্রাস করেছিল, সেই সন্ত্রাসকারী মানুষকে আমরা এমনি সহজেই ছেড়ে দেব না। তুফানগঞ্জের মানুষ, কোচবিহারের মানুষ, দিনহাটার মানুষ, জলপাইগুড়ির মানুষ কেউ এখনো, উত্তরবঙ্গের মানুষ এখনো ভুলতে পারছে না। তারা যে বাড়িঘর ভেঙেছে, এমনকি ছোট শিশু ছিল তাদের এমনভাবে বাড়ি ভাঙা হয়েছে, তাদের যে বাচ্চাকে দুধ খাওয়াবে তার চামচটা অবধি রাখেনি। সেগুলো মানুষ ভুলে যায়নি। কাতারে কাতারে মানুষ, হাজার হাজার মানুষ সব পালিয়ে গেছে আসামে। দিনের পর দিন, মাসের পর মাস তাদের ক্যাম্পে থেকেছে। মানুষের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল, পুকুরে বিষ ঢেলে দেওয়া হয়েছিল। সব মানুষ বাড়ি ছাড়া হয়ে আসামে শেল্টার নিয়েছিল। আমরা একটু তো কোনো কিছু ভুলে যাইনি। 2021 সালে বিধানসভা ভোটের ফল ঘোষণা হয়েছিল 2রা মে। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয়, 2রা মের রাত থেকেই হামলা শুরু হয় নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের নেতা কর্মীদের টার্গেট করে। খুন, ধর্ষণ, বাড়িতে ভাঙচুর, লুটপাট, কোনো অভিযোগই বাদ যায়নি। বিজেপির অভিযোগ, ফল গণনার পর 2 দিন একেবারে নিষ্ক্রিয় হয়ে বসেছিল পুলিশ। এনএইচআরসির রিপোর্ট অনুযায়ী ভোট পরবর্তী অশান্তির কারণে 2রা মে থেকে 20 জুনের মধ্যে 29 জনকে খুনের অভিযোগ দায়ের হয়। খুন সহ সমস্ত অভিযোগ যোগ করলে সংখ্যাটা 2000-এর কাছাকাছি। 21-এর এই ক্ষত বুকে নিয়েই 26-এ ভোটের ময়দানে ঝাঁপিয়েছিল বিজেপি। তবে পদ্ম নেতাদের মুখে বদলা নয়, ছিল বদলের প্রতিশ্রুতি। ভোটের ফল প্রকাশের পর অবশ্য রাজ্যের কয়েকটি এলাকা থেকে অশান্তির খবর আসে। বিজেপির পতাকা হাতে নিয়ে গেরুয়া আবির মেখে তৃণমূলের অফিসে অনেকে হামলা করেন। এই ছবি বদলাতে শুরু থেকেই কড়া অবস্থান নেয় বিজেপি নেতৃত্ব। বার্তা দেন খোদ প্রধানমন্ত্রী। आज जब भाजपा जीती है तो बदला नहीं, बदलाव की बात होनी चाहिए। भय नहीं, भविष्य की बात होनी चाहिए। किसने किसे वोट दिया, किसे नहीं दिया, उससे ऊपर उठकर बंगाल की सेवा के लिए काम करे। বারবার শান্তির বার্তা দিয়েছেন বিজেপির রাজ্যের নেতারা। এবার বিধানসভায় দাঁড়িয়ে বিচারের বার্তা দিলেন মুখ্যমন্ত্রীও। একদম পরিষ্কার শর্ত, আপনি তালিকা দেবেন, তার মধ্যে যদি সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের বিরুদ্ধে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর যদি 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ থাকে, তাকে সরাসরি জেলে যেতে হবে। নিউজ 18 বাংলা। রেফার রোগে দাওয়ায় মুখ্যমন্ত্রী, সরকারি হাসপাতাল থেকে রোগী ফেরানো যাবে না। কত বেড খালি, সরাসরি নজরদারি মুখ্যমন্ত্রীর। প্রয়োজনে রেলের হাসপাতালে রোগী পাঠানো যাবে। বেড ফাঁকা থাকলে বেসরকারি হাসপাতালে পাঠানো যাবে। কেন্দ্রীয় হাসপাতাল এবং ইএসআই হাসপাতালের সঙ্গে চুক্তি হবে সরকারি হাসপাতালগুলির। হাসপাতালে দালাল চক্র রুখতে কড়া নজর। এসএসকেএম এর স্বাস্থ্য বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর। রাজ্য জুড়ে অ্যাপ নির্ভর অ্যাম্বুলেন্সে দালাল চক্র রুখতে পদক্ষেপ। কিলোমিটার অনুযায়ী অ্যাম্বুলেন্সের ভাড়া, নর্মাল, এসি এবং আইসিইউ অ্যাম্বুলেন্স। 3 পর্যায়ে অ্যাম্বুলেন্স পরিষেবা রাজ্য জুড়ে। উত্তরবঙ্গ থেকে প্রথমবার স্পিকার। পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন রথীন্দ্র বোস, কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক। I therefore declare Rothendra Bose elected and chosen as the Speaker of this august House. I congratulate
কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার হিসেবে শুক্রবার নির্বাচিত হন। উত্তরবঙ্গ থেকে প্রথম স্পিকার। দক্ষিণবঙ্গ কিংবা রাঢ়বঙ্গ কোনো ব্যাপার না, আমাদের দেশে পশ্চিমবঙ্গ একটাই বিজেপির সরকার হয়েছে, সেটাই বড়। গণতন্ত্রে বিশ্বাস করি। 21টা স্টেটে আমাদের সরকার চলছে ভারতীয় জনতা পার্টির। কোথাও এরকম ঘটনা ঘটেনি যে গণতন্ত্রের কন্ট্রোল রোধ করার চেষ্টা করা হয়েছে। আমরা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবো এবং বিধানসভাটা যাতে তারা সেইভাবে তাদের বক্তব্য তুলে ধরতে পারে সেই চেষ্টা করব। রথীন্দ্র বোসের জন্ম কোচবিহার শহরের দেবী বাড়িতে। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। কর্মসূত্রে শিলিগুড়ি চলে যান। দীর্ঘদিন ধরে আরএসএস এর সঙ্গে যুক্ত। 2011 সাল থেকে রাজনীতিতে। 11-এ বিজেপির শিলিগুড়ি জেলা কমিটির সদস্য হন। 2012 সালে বিজেপি রাজ্য কমিটির সদস্য এবং জলপাইগুড়ি জেলার পর্যবেক্ষক। 2014 থেকে 2015 পর্যন্ত শিলিগুড়ি জেলা বিজেপির সভাপতি। 2015 থেকে 2017 পর্যন্ত রাজ্য বিজেপির সম্পাদক। 2020 এবং 2021 সালে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক। 2022 থেকে রাজ্য কমিটির সহ সভাপতি। 2016 সালে ডাবগ্রাম ফুলবাড়ি আসনে হেরে যান। নরেন্দ্র মোদীর ভাষণ সংকলিত বই লিখেছেন। 2026 সালে কোচবিহার দক্ষিণ আসন থেকে বিধায়ক হয়েছেন। শুক্রবার নির্বাচিত হলেন স্পিকার হিসেবে। I therefore declare Sri Rothendra Bose elected and chosen as the Speaker of this august House. I congratulate খুব ভালো লাগছে। এটা আশা করে ছিলাম অনেক দিন। আশা আমার পূর্ণ করছে ভগবান। এখন আমার আশাই একটা, যে মানুষের যেন মনটাকে জয় করতে পারে। খুব ভালো, পড়াশোনায় দারুণ ভালো। নিউজ 18 বাংলা। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের। ভোটে প্রচারের সময় উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের। বিরোধীদের উচিত শিক্ষা দেওয়ার এমন হুঁশিয়ারি দেওয়ারও অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আক্রমণ করার অভিযোগ। এই অভিযোগগুলির পরিপ্রেক্ষিতেই এবার এফআইআর রুজু পুলিশের। ভারতীয় ন্যায় সংহিতার 6টি ধারায় এফআইআর রুজু পুলিশের। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের। ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধেই অভিযোগ দায়ের পুলিশের। বিরোধীদের উচিত শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও হুঁশিয়ারির অভিযোগ। এই অভিযোগগুলির পরিপ্রেক্ষিতেই এফআইআর রুজু পুলিশের। ভারতীয় ন্যায় সংহিতার 6টি ধারায় এফআইআর রুজু করল পুলিশ। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের। ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের। বিরোধীদের উচিত শিক্ষা দেওয়ার হুঁশিয়ারির অভিযোগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও হুঁশিয়ারির অভিযোগ। এই অভিযোগগুলির পরিপ্রেক্ষিতেই এফআইআর রুজু পুলিশের। ভারতীয় ন্যায় সংহিতার 6টি ধারায় এফআইআর রুজু পুলিশের। ভাঙড়ে ভালোবাসার বাড়ি, 5টি বাড়ি, প্রত্যেকটিতে লাভ সাইট। সবকটারই মালিক ভাঙড়ের তৃণমূল নেতা মোদাস্সের হোসেন। ও গরিব মানুষ ছিল, মানে অল্প মধ্যবিত্ত ছিল, মানে পেট্রোল ডিজেল পোড়া মোবিলই ব্যবসা করতো। এখন মানে ওই রাজা, মানে পার্টির থেকেই সবই, ঘরের টাকা ও রাস্তার টাকা, কালোবাজারি টাকা ওসব। আমি লোন লে করেছি, সারা জায়গায় লোনে মাথা চুলে বুঝি দেনা হেরে। প্রতিদিন অভিযোগের গল্প নিয়ে, তারপরে আমার 50 বিঘে ফিশারি মাছের চাষ আছে, আমার 10 বিঘে তোমার চার জমি আছে, আমার ঘর ভাড়া আছে, ঘর ভাড়া তোমার 80,000 টাকা মাসে ভাড়া আছে। আয়ের উৎসটা প্রদানের আগে দেখতে হবে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
তার বাগান বাড়ি দেখে চোখ কপালে উঠেছে। এবার দেখুন লাভ বাড়ি দক্ষিণ 24 পরগনারই ভাঙড়ে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়, এখানকার কাঁঠালিয়া বাস স্ট্যান্ড থেকে ভাঙড় কলেজ মোড় মাত্র 1 কিলোমিটার রাস্তা। এই 1 কিলোমিটারের মধ্যে পাঁচটি বাড়ি। এর কোনোটি 4 তলা, কোনোটি 3 তলা। প্রত্যেকটি বাড়িতে লাভ সাইন। ভাঙড় বলে লাভ বাড়ি। এই প্রত্যেকটি বাড়ির মালিক ভাঙড়ের তৃণমূল নেতা মোদাস্সের হোসেন। স্থানীয়দের দাবি শুধু 5টি বাড়িই নয়, কয়েক কোটি টাকার জমিও রয়েছে মোদাস্সের হোসেনের। স্থানীয়রা বলছেন একসময় কাটা তেলের ব্যবসা করতেন মোদাস্সের হোসেন। তার উত্থান শুরু 2008 সালে। 2008 পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রতীকে জেতেন মোদাস্সের হোসেন। ভাঙড় 2 ব্লকের ভোগালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান হন। এরপর টানা 15 বছর পঞ্চায়েতের পদে, কখনো প্রধান, কখনো উপপ্রধান। দুর্নীতির অভিযোগ ওঠায় 2023 সালের পঞ্চায়েত ভোটে তাকে আর টিকিট দেয়নি তৃণমূল। তবে ততদিনে তার সম্পত্তির পরিমাণ বেড়েছে হু হু করে। ও গরিব মানুষ ছিল, মানে অল্প মধ্যবিত্ত ছিল, মানে পেট্রোল ডিজেল পোড়া মোবিলই ব্যবসা করতো। তা ওরই দলের লোক ছিলাম 2002 সালে। ওই রাজা বহুত কিছু করেছে, মানে পার্টির থেকেই সবই, মানে ঘরের টাকা ও রাস্তার টাকা, কালোবাজারি টাকা ওসব। পার্টির ক্ষমতায় বড় বড় কথা বলতো। তো অঞ্চলে প্রধান ছিল 5 বছর, পরে আবার উপপ্রধান ছিল 5 বছর। এমনকি যাদের ছাদ দেওয়া বাড়ি তাদের দিয়েছে ঘর 50% নিয়েছে। ও গরিব মানুষ প্রাপ্য সরকার দিয়েছে, তাদের থেকে 20,000 টাকা করে নিয়েছে। মোদাস্সের হোসেনের অবশ্য দাবি কোনো অবৈধ উপায় নয়, মাথার ঘাম পায়ে ফেলেই সম্পত্তি বাড়িয়েছেন তিনি। বাড়ি কোথায়? বাড়ি তোমার একটা বাড়ি, রাস্তার ধারেও তো দোকান, ওসব আমি লোন করেছি। লোনে মাথা চুলে বুঝি দেনা হেরে। প্রতিদিনের অভিযোগের গল্প নিয়ে তারপরে আমার 50 বিঘে ফিশারি মাছের চাষ আছে, আমার 10 বিঘে তোমার 4 জমি আছে, আমার ঘর ভাড়া আছে, ঘর ভাড়া তোমার 80,000 টাকা মাসে ভাড়া আছে। আয়ের উৎসটা প্রধানের আগে দেখতে হবে। 2006 সালের আগে সেই সময় থেকে ওর উত্থান। এটা শুধু মোদাস্সের না, তৃণমূলের এরকম একাধিক যারা একটা পঞ্চায়েত মেম্বার আছে তারা সব গাড়ি বাড়ি করেছে। শুভেন্দু অধিকারী বলেও দিয়েছে যে এগুলো তদন্ত হবে। শুধু মোদাস্সের নয়, তৃণমূলের শওকত মোল্লার বাড়িও ওইরকম কোটি কোটি টাকার সম্পত্তি আছে। আমি মুখ্যমন্ত্রীকেও বলবো যে এই ধরনের ব্যক্তিদের ইমিডিয়েট তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। সরকার পরিবর্তনের পর এলাকার মানুষ চাইছেন এই বাড়ি নিয়ে এবার তদন্ত হোক। ভাঙড় থেকে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা।